সুপ্রিয় দর্শক, জায়ানন্দিনী ঢাকা বাংলাদেশ থেকে আমি ফারিহা ইসলাম লাবণ্য এবং আমার সঙ্গে আছেন উপমা খান এবং তানভীর মদিনা। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিশেষ একটি অনুষ্ঠানে। আজকের পর্বে আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের সঙ্গীত জগতের এক উজ্জ্বল তারকা, যার মিষ্টি হাসি, মৃদু স্বভাব এবং সরলতার জন্য তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এবং যিনি বাংলাদেশের লোকসঙ্গীতকে দিয়েছেন একটি নতুন মাত্রা। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আমি কার কথা বলছি। তিনি আর কেউ নন, বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী, সুরকার এবং একই সাথে সঙ্গীত প্রযোজক হাবিব ওয়াহিদ। কেমন আছেন ভাইয়া? ভালো এবং সুন্দর একটা ইন্ট্রোডাকশনের জন্য ধন্যবাদ। ভাইয়া, আমরা সবাই প্রথম একটু বলে নিতে চাই, আমরা সবাই আপনার একনিষ্ঠ ভক্ত। তো আমার প্রথম প্রশ্নটা হলো যে আপনার নতুন অ্যালবামটা কবে আসবে? আসলে আমি জানি না আপনারা এটা জানেন কিনা, বাট গত কয়েক বছর ধরেই কিন্তু আসলে আমাদের এই মার্কেটে অ্যালবাম ট্রেন্ডটা কিন্তু আসলে আর নাই। আচ্ছা, মানে এক সময় যখন সিডি বের হতো তখন কিন্তু অ্যালবামের ট্রেন্ডটা ছিল, মানে একটা সিডিতে অনেকগুলা গান থাকতো। বাট এরপরে আস্তে আস্তে যখন ধীরে ধীরে ইন্টারনেট, তারপরে বিভিন্ন অনলাইন লিসেনিং প্ল্যাটফর্মস তৈরি হলো, ইউটিউব, সো এগুলির যত আস্তে আস্তে বাড়তে থাকলো তত কিন্তু মানুষ আস্তে আস্তে সিঙ্গেল গানের প্রতি মানে ঝোঁকা শুরু করলো আর কি। সো তারপর থেকেই এখন আসলে ওই সিঙ্গেল গান বেশি বের হয়। লাইক মানে আগে যেমন বছরে একটা অ্যালবাম একসাথে 8-10টা গান বের হয়ে যেত, আর এখন ব্যাপারটা এরকম হয় যে মেবি 2-3 মাস পর পর একটা একটা করে গান আর্টিস্টরা ছাড়তেছে। সো ওই হিসাব করলে আসলে আমি নিজেও ওইভাবেই গত কয়েক বছরে এই ধারাবাহিকতাতেই আমি আসলে গান রিলিজ করেছি, মানে একটা একটা করে গান। সো আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি অডিও গান অনেক দেওয়ার চেষ্টা করি, কারণ ভিডিও তো আসলে অত ঘন ঘন করা যায় না এবং এটা ঠিকও না। সো ওইভাবে আসলে আমি লাইক প্রতি 2 মাস পর পর আমি চেষ্টা করি একটা একটা করে নতুন গান প্রকাশ করার জন্য, এবং সেই সাথে বছরে 2-3টা মিউজিক ভিডিও করার টার্গেট থাকে। সো খুব শীঘ্রই একটা গান আসতে যাচ্ছে, যেটার একটা মিউজিক ভিডিও আসতেছে। এটা হয়তো ডিসেম্বরের মাঝামাঝি সময়ে হয়তো এই গানটা রিলিজ হবে। বাহ, চমৎকার। এটা একটা কোলাবোরেশন প্রজেক্ট উইথ আপনারা হয়তো চিনেন আমেরিকার মানে প্রবাসী বাঙালি একটা খুব তরুণ ট্যালেন্টেড আর্টিস্ট, ওর নাম মুজা। ওর সাথে আমার কিছুদিন আগে একটা কাজ হয়েছিল বেনি খুলে। ওর সাথে এটা আমার আরেকটা সেকেন্ড প্রজেক্ট, এবং সেই সাথে সঞ্জয় নামে আরেকটা খুবই ট্যালেন্টেড মানে নতুন আর্টিস্ট এটার সাথে যুক্ত হয়েছে। সো এটা আসলে আমাদের 3 জনের মধ্যে একটা কোলাবোরেশন, যেটা কাইনেটিক মিউজিক থেকে খুব তাড়াতাড়ি আসতে যাচ্ছে, কাইনেটিক মিউজিকের ব্যানার। তাহলে তো খুব শীঘ্রই একটা ধামাকা পেতে চলেছি আমরা, যেহেতু বেনি খুলে আপনার গানটা দর্শক প্রচুর জনপ্রিয়তা পেয়েছে। জি, আসলে বেনি খুলে আর এটার মধ্যে একটু ডিফারেন্স আছে, যেটা আসলে আপনারা মানে এটা দেখার পরেই বোঝা যাবে। মানে এইটার মধ্যে আসলে এখানে একটা চেষ্টা ছিল এই গানটার মাধ্যমেও একটা মেসেজ দেওয়ার। সো সেটা কি টাইপের মেসেজ বা মানে এটা আসলে মানুষ কেমন ভাবে নিবে সেটা আমি নিজেও দেখার জন্য অপেক্ষায় আছি। তো হাবিব ভাই, আমি যখন গান বোঝা শুরু করলাম, গান ভালোবাসতে শুরু করলাম, তখন আমি প্রথম আপনার গান শুনেছিলাম, যখন আমার ভালো লেগেছিল আর কি। আর সেই গানটি ছিল দিন গেল। তো তখন থেকে আমি আপনার অনেক বড় ভক্ত, এরপরে সব গান শুনেছি। তো আমার যে প্রশ্ন আপনার কাছে সেটি হচ্ছে যে আপনি যে দিন গেল গানটি বের করলেন, বা এই যে লোক যে সঙ্গীতগুলো যেই এগুলোকে নতুন করে ফিউশন করা বা রিমেক করা, এগুলো, বা আপনি যে প্রথম অ্যালবাম রিলিজ করেছিলেন মায়া, এগুলোর প্রথমটা ছিল কৃষ্ণ, হ্যাঁ মানে ফোক আর কি। হ্যাঁ, তো ওই সময়ের যে গানগুলো রিলিজ করেছেন, তো এটা কোনো ফিলোসফি থেকে করেছেন বা কোনো কারণ ছিল এর পিছনে, নাকি এক্সপেরিমেন্ট করতে করতে হয়ে গেছে শুধু? তো এটাই ছিল আপনার কাছে আমার প্রশ্ন। টু বি অনেস্ট, এটা
মানে একদমই কোনোই প্ল্যান ছিল না, এবং ওই অর্থে আমি বলবো না আসলে এখানে কোনো ফিলোসফিও ছিল। বেসিক্যালি আমি প্রথম যখন ইংল্যান্ডে যাই 99-এ, লং টাইম আগো, তখন আমি মিউজিক প্রোডাকশনের উপর পড়াশোনা করতেই ওখানে যাই। আমি এসএসসি এইচএসসি কমপ্লিট করার পরে, তো ওখানে যাওয়ার পরে বেসিক্যালি আমার ওখানকার যে বাঙালি যে সিলেটি একটা কমিউনিটি আছে, ওইখানে আমার কায়া, তারপরে হেলাল, এরকম ওরা সহ আরো বেশ কিছু মানুষের সাথে আমার পরিচয় হয়। তারা বেসিক্যালি আমার ফ্রেন্ডস হয়ে যায়, মানে গানের সূত্রেই আসলে। ওরাও গান টান করতো, মানে নিজেরা প্রফেশনালি না। আর আমিও তখন স্টুডেন্ট, মানে আমি তো ঢাকা, মানে ওখান থেকে যাওয়ার, আমি তো ছোটবেলা থেকেই গানের সাথে আসলে ইনভলভ। সো আমিও আমার মতো করে, মানে ওই মিউজিকের একটা কানেকশনে আমাদের একসাথে আমরা মানে আড্ডা দেওয়া শুরু করি। তো তখন ওই আড্ডার মানে ছলেই কিন্তু আসলে ওদের মুখে আমি এই গানগুলা প্রথম শুনি, এবং আমি খুব অবাক হই যে এত সুন্দর বাংলা ফোক গান আমি বাংলাদেশে থাকতে কখনো কেন শুনিনি। তো পরে আমি যেটা বুঝলাম যে আসলে এটা না শোনার পিছনে কারণ ছিল যে এখন যেরকম ইন্টারনেটের কারণে বা সোশ্যাল মিডিয়ার কারণে যে কোনো প্রান্তের একটা গান যে কোনো প্রান্তে মুহূর্তের মধ্যে পৌঁছে যায়, তখন তো সেটা ছিল না। এবং তখন মানে বাংলাদেশে থাকা অবস্থায় আমি ফোক গান বলতে যা চিনতাম সেটা ছিল আমাদের যে প্রচলিত যে পপুলার গানগুলো, যেরকম সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, তারপরে আরো যত কমন যে ফোক সং গুলা, ওগুলি আমি চিনতাম ফোক সং হিসাবে। তো ওখানে যাওয়ার পর যখন আমি যে কায়া আর হেলালের কণ্ঠে ওই সিলেটি গানগুলা প্রথম শুনলাম, তখন আমার কাছে মনে হলো যে এই ফোক সং এর মধ্যে এত ভ্যারাইটি আছে, এটা তো আমি জানতামই না। এবং ভ্যারাইটি তো মানে মানে আছেই, প্লাস এটার মধ্যে যে এত সুন্দর মানে শ্রুতি, মানে সুরগুলো এত সুন্দর, কথা সুর, এটা আমি খুব অবাক হয়ে যাই আসলে। মানে এক রকমের প্রথম ইন্ট্রোডাকশন হয় আমার একটা টোটালি ডিফারেন্ট টাইপের বাংলা সং এর সাথে। তবে এখানে একটা জিনিস আমাকে অবশ্যই উল্লেখ করতে হবে, সেটা হচ্ছে এই গানগুলা অরিজিনালি যেভাবে অরিজিনাল বাউল শিল্পীরা যেভাবে গেয়েছিলেন, মানে যেটা আমি পরে শুনেছি আসলে, আমি এই গানগুলো প্রথম শুনি ওদের মুখেই, এবং ওরা কিন্তু এই গানগুলাকে ওদের মতো করে গাইতো। মানে যেহেতু তারা বর্ন অ্যান্ড ব্রট আপ ইংল্যান্ডে, তারাও সবসময় ওয়েস্টার্ন গান শুনতেছে, এবং তারা এই গানগুলোকে তাদের মতো করে একটু কেমন জানি একটু ফাস্ট টেম্পো করে, বা একটু একটু এটার মধ্যে একটু মানে মানে জিনিসটাকে আরো রিদমিক একটা অন্যরকম একটা ভাইব ক্রিয়েট করতো, তারপরে তারা এই গান গায়। তো তখন আমি তাদেরকে জিজ্ঞেস করি অরিজিনাল গানগুলি কি এরকম, তখন বলে না, অরিজিনাল গানগুলো এরকম না। তখন আমি তাদেরকে বলি যে অরিজিনাল আমাকে একটু শোনাতে পারবা? তো তখন ওদের কাছ থেকে আমি কিছু পুরানো ক্যাসেট এই টাইপের কালেকশন থেকে যে যারা অরিজিনাল আর্টিস্ট তাদের রেকর্ড গুলো আমি শুনি, এবং অনেক ডিফারেন্ট ছিল অরিজিনাল গানগুলোর থেকে। তারা এটাকে একদম অন্যরকম একটা নিজেরাই এটাকে একটা মানে অন্যরকম একটা সাউন্ড তারা ক্রিয়েট করে ফেলে। তো ওইটা শুনে আমার কাছে তখন মনে হয় যে না, এইটা তো আসলে সবার মানে শোনা উচিত, এই গানগুলা মানে সবার কাছে পৌঁছানো উচিত। তো ওদের যে মানে গায়কিটা, তখন ওটার সাথে আমার মাথায় আসলো এইটার মধ্যে যদি আমি মডার্ন মিউজিক অ্যারেঞ্জমেন্ট করে মানুষের কাছে আমি প্রেজেন্ট করতে পারি, তাহলে ডেফিনেটলি মানে নিউ কিছু তো মানুষ পাবেই, একই সাথে বাংলাদেশের যে একদম মানে কোর পিওর যে ফোক মানে সং, এটাও মানুষ আসলে মানে মানুষের কাছে পৌঁছাবে। সো ওই থট থেকেই কিন্তু আসলে এটা করা। সো ফার্স্ট অফ অল এটা হচ্ছে যে আমি গানটা ইন্ট্রোডাকশনটা আমার কাছে হয় ভিন্নভাবে, যেটা ছিল প্রথম আমাকে ট্রিগার করে। আর সেকেন্ড ছিল যে আমার ওটা শোনার পর যে আমার ইচ্ছাটা যে আমি এটাকে মানুষের সাথে শেয়ার করবো, বিকজ আমার কাছে যখন এত ভালো লাগতেছে আই ওয়াজ কনফিডেন্ট যে এটা সবার কাছেই ভালো লাগবে। সো এইভাবে কিন্তু আসলে এটার মানে যাত্রা শুরু হয়। খুবই দারুণ। আমরা তো সবাই আপনার গান শুনেছি,
তো গানের বাইরেও কি আপনার এমন কোনো শখ কিংবা ইচ্ছে আছে যেটা আমাদের অজানা? আহ, আমি ট্রাভেলিং খুব পছন্দ করি, আচ্ছা। বিকজ এটা মানে এটা আমাকে খুব মানে গান তো আমি এটা বলবো না যে এটা অনেকে জিজ্ঞেস করে যে ভাই এটা কি আপনি করেন, এটা আপনাকে গানকে হেল্প করে, না সেটা তো করেই, কিন্তু গান তো আসলে আমি মনে করি যে এটা তো আমার মানে আমারই একটা অংশ। সো আমি যদি কোনো একটা কিছু নিয়ে ভালো ফিল করি, তো সেটার একটা বহিঃপ্রকাশ গানের মাধ্যমেই ঘটে। বাট আমি কিন্তু গান ভালো করার জন্য ট্রাভেলিং করি না, মানে আমি এটা করি নিজের ভালো লাগার জন্য। সো আপনার কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে যে ট্রাভেলিং অবশ্যই এক নাম্বার প্রায়োরিটি থাকে। আর এছাড়া ভালো মুভি টুভি থাকলে এনজয় করি। এখন তো অনেক মানে এই আপনার ওই যে অনলাইন যে প্ল্যাটফর্মস গুলা, নেটফ্লিক্স এই টাইপের অনেক মুভিজ দেখা যায়, অনেক সিরিজ দেখা যায়, তো এগুলি আমি বেশ এনজয় করি। চমৎকার। আচ্ছা, তো আমরা আমরা যতদূর সবাই জানি যে আপনি লন্ডনে পড়াশোনা করেছেন সঙ্গীত নিয়ে, তো ওখানে যে চর্চাটা বা ওখানে যে ফ্যাসিলিটিস গুলো আছে, এই সুযোগ সুবিধা কি আমাদের দেশে তো এখনো মানে এখনো কি আছে আপনার মনে হয়, বা কি ইমপ্রুভ করলে আসলে সেরকম থাকবে যে মানুষ আসলে মানে বাইরের দেশ থেকে হয়তো মিউজিক নিয়ে এখানে এসে পড়াশোনা করবে, বা এমন কোনো আহ, মানে এই ব্যাপারগুলো নিয়ে আসলে আপনার কেমন কি? আহ, আসলে এটা তো ওভাবে মানে ধরেন মানে একটা স্ট্রেইট অ্যান্সার দেওয়াটা ডিফিকাল্ট, বিকজ গত 20 বছরে টেকনোলজি এত চেঞ্জ হয়ে গেছে যে এত 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 আপগ্রেড চলে আসছে অনেক অনেক কিছুতে, যে আসলে এখন মানে তুলনামূলকভাবে অনেক ইজিয়ার হয়ে গেছে সবকিছু। যেমন আমি যে সময় মিউজিক প্রোডাকশনের উপর পড়াশোনা করতে যাই, তখন ফিজিক্যালি ওখানে যাওয়া ছাড়া কোনো অপশন ছিল না, এবং সফটওয়্যার মাত্র তখন নতুন নতুন আসতেছে। বাট এই গত 20 বছরে মানে এগুলি সবকিছু এত ডেভেলপড হয়ে গেছে যে এখন মানে একটা ল্যাপটপও সামটাইমস মানে ইভেন একটা ল্যাপটপ থাকলেও আপনি বেসিক্যালি একটা টোটাল গানের মিউজিক অ্যারেঞ্জমেন্ট করে ফেলা পসিবল। বাট এটা তো আমি বললাম টেকনিক্যাল সাইডটা, বাট মিউজিকের যে আসলে ক্রিয়েটিভ যে ব্যাপারটা, ওটার সাথে আমার কাছে লাগে না যে ওটার সাথে আসলে টেকনোলজির কোনো সম্পর্ক আছে। মানে যেহেতু আমি নিজে একজন মানে মিউজিশিয়ান, কম্পোজার, প্লাস আমি টেকনিক্যাল সাইডটাও শিখেছি, আমার জন্য আমি এটা আমি আমার নিজের মানে নিজের স্বার্থেই এটা করা, কারণ আমি সবসময় চেয়েছিলাম যে আমার নিজের গানগুলো আমি নিজেই মিউজিক করব, কারণ ওই সময় আমি যেই ফ্যাসিলিটিগুলি মানে খুঁজতাম সেগুলি অতটা অ্যাভেলেবল ছিল না, তাই আমি নিজেই এগুলো শেখার একটা উদ্যোগ নিয়েছিলাম। বাট এখন কিন্তু সেরকম না, এখন কিন্তু অনেকেই ঘরে ঘরে স্টুডিও করে অনেক কিছু করতেছে। সো মানে ব্যাপারটা এরকম না যে যার মাথায় সুর আছে মানে তাকে যে স্টুডিও ওয়ার্ক শিখতে হবে বা কোনো একটা মানে একদম টেকনিক্যাল নলেজ তার থাকতেই হবে, নট নেসেসারিলি। মানে একজনের মাথায় যদি ভালো ভালো আইডিয়া থাকে, সেটা এক্সিকিউট করার মতো অনেক মানুষজন সে পাবে। কিন্তু আমি তারপরে অ্যাডভাইস করব যে যে কোনো একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট জানা থাকলে মানুষের অনেক মানে তখন সেই ব্যাপারগুলোকে সামনে আগায় নিতে আরো সুবিধা হয়। যেমন গিটার বা কিবোর্ড, একটা ইনস্ট্রুমেন্ট কি, যে হারমোনিয়াম পারে হারমোনিয়াম, যে মানে যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট জানা থাকলে একজনের মানে সঙ্গীত মানে প্রসার করার জন্য সেটা অনেক হেল্প করে। আর আসলে বিদেশি মিউজিক মানে ওইটা ওদের নিজস্ব যে কালচার, নিজস্ব যে একটা ফিলোসফি, ওইটার থেকে অনুপ্রাণিত হয়। আবার আমি মনে করি যে আমাদের দেশের যে পিওর মিউজিক, যেটা ধরেন ফোক মিউজিক, সেটা আবার আমাদের নিজেদের কালচার বা নিজেদের যে মানে ধরেন পরিবেশ, এগুলোর থেকে কিন্তু ইন্সপায়ার্ড হয়। তো আসলে মানে এটা আসলে কম্পেয়ার করা যায় না। সো এবং আমার কাছে এখন মনে হয় যে পৃথিবীটাই তো পুরাই একটা গ্লোবাল ওয়ার্ল্ড হয়ে গেছে আসলে। আপনি দেখবেন যে এখন অনেক কোলাবোরেশন হচ্ছে, এক দেশের আর্টিস্ট আরেক দেশের আর্টিস্টের সাথে কাজ করতেছে। সো এবং সামনে এগুলো আরো বাড়বে আমার কাছে যেটা মনে হয়। আর আস্তে আস্তে এখন শুনি যে
ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও ঢুকে যাচ্ছে সব সব ক্ষেত্রে। মাঝে মাঝে তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তৈরি গানও শুনি এখন। মানে এখন এরকমও দেখতেছি যে এরকম ওয়েবসাইটও আছে যেখানে আপনি একটা 4 লাইন লিরিক্স দিয়ে দিবেন, সেখানে তারা সেটাকে গান বানায় আপনাকে দিয়ে দিচ্ছে। সো আসলে পৃথিবী যে অন্য একটা মানে অন্য একটা নতুন কিছুর দ্বার প্রান্তে চলে এসছে, এটা আসলে আর বলার কেউ অপেক্ষা রাখে না। বাট তারপরেও আমি মনে করি যে সবসময় যারা ট্রু আর্টিস্ট, মানে যারা মনে প্রাণে সঙ্গীতকে লালন করে, আমার কাছে মনে হয় যে তারা সবসময় চাবে যে মানুষকে ভালো কিছু দিয়ে যাওয়া। এবং মানে মানে সঙ্গীত তো আসলে সৃষ্টি হইতেছে কমপ্লিটলি নিজের একটা মনের ভাব প্রকাশ থেকে আর কি। সো সেটা আমার কাছে লাগে যে সবসময় থেকে যাবে। জি। আমরা জানি যে হচ্ছে বাইরের কান্ট্রিতে মিউজিক ইন্ডাস্ট্রি অনেক ডেভেলপ করেছে, আমাদের থেকে অনেক উন্নত। তো আপনার কি মনে হয় যে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিটা এখন কোন পর্যায়ে আছে এবং এটাতে আর কি কি ইমপ্রুভমেন্ট আনা দরকার? দেখেন, আমার কাছে যেটা লাগে যে বাইরের কান্ট্রির মিউজিকের ইমপ্রুভমেন্টের পিছনে একটা বড় কারণ হচ্ছে ল্যাঙ্গুয়েজ। বিকজ ইংলিশ কিন্তু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এবং ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে যখন একটা কাজ করা হয়, একটা গান করা হয়, তখন সেটার শ্রোতার সংখ্যা কিন্তু বহু গুণে বেড়ে যায়। তো সেই অর্থে যদি আমি আমাদের মানে বাংলা ভাষার মিউজিককে কম্পেয়ার করি, আমার কিন্তু মনে হয় না যে মানে, বিকজ বাংলা ভাষার গান কিন্তু শুধুমাত্র বাংলা ভাষাভাষী মানুষরাই শুনতেছে, বাংলাদেশের মানুষ আর ধরেন ওইদিকে ওয়েস্ট বেঙ্গল, আসাম, এরকম কিছু রিজনের যারা বাঙালি আছেন তারা শুনতে। তো সব মিলায় আমার কাছে লাগে যে প্রায় 30 কোটির মতো তো অডিয়েন্স আছে, এটা কিন্তু কম না। এবং আমরা কিন্তু প্রায় দেখি যে মানে যখন ইদানিং কিছু কিছু গান যেগুলি অনেক ভাইরাল হয়ে যায়, এটাতে কিন্তু প্রচুর মানে আমরা দেখি যে অনেক ভিউজ, এবং মানে ভিউ বলতে তো মানে একটা জিনিসে বোঝা যায় যে কি ভিউজ মানে হচ্ছে কতগুলো মানুষ এটাকে দেখেছে বা কতগুলি মানুষের কাছে এটা পৌঁছাতে পেরেছে। তো ওই জায়গা থেকে কিন্তু এটা মানে খুবই পজিটিভ একটা জিনিস। বাট আমাকে আপনি যেটা বলতেছেন আমি সেটা বুঝতে পারছি যে মানে বাইরের গানের তুলনায় হয়তো সেই আমাদের সেই সাকসেস রেশিওটা কম। তো এটার পিছনে কিন্তু রিজন হচ্ছে যে আমাদের আসলে অবকাঠামোটা উইক। মানে একটা ট্যালেন্টেড আর্টিস্ট হয়তো সে একটা ভালো স্পন্সর পাচ্ছে না, যে তার একটা গানকে মানে ধরেন আপনি যখন ইন্ডিয়া দেখবেন যে মানে ওই ওদের যে টি সিরিজ চ্যানেল আছে, যে বলিউড মুভির গানগুলো যখন বের হয়, বিশাল বিশাল অ্যারেঞ্জমেন্ট, তো ওই গানগুলো যদি ওইরকম হাইলাইট না হয়ে বের হতো তাহলে কি এটা এরকম সাকসেস হতো না। তো একই থিওরি এখানেও অ্যাপ্লাইড। যেই গানগুলোর পিছনে অনেক মার্কেটিং হচ্ছে, অনেক প্রমোশন হচ্ছে, যেগুলি মানুষের কাছে পৌঁছাচ্ছে, সেই গানগুলাই মুখে মুখে যাচ্ছে। কিন্তু অবশ্যই এটা না যে মুখে মুখে যাওয়ার গানের মানে সংখ্যা কম, অবশ্যই অনেক অনেক গান আছে, কিন্তু সেই গানগুলোকে সেভাবে মানুষের কাছে পৌঁছানোটা আসলে মানে এটার জন্য একটা প্রপার চ্যানেল বা ইনস্টিটিউশন বা মানে গাইডেন্স দরকার। এখন যেটা হচ্ছে যে ম্যাক্সিমাম মানুষই যে যার মতো করে চেষ্টা করতেছে নিজের ইউটিউব চ্যানেল থেকে বা মানে ছোটখাটো। তো এটার কারণে দেখা যায় যে এটা একটা জায়গায় হয়ে আর ওখান থেকে সামনে আর যেতে পারে না। সো তার মানে এই না যে কোয়ালিটি ভালো না, এটা একদমই না। বিকজ এটা আমি অন্তত বলতে পারবো এই জন্য যে বিকজ আমার অভিজ্ঞতা থেকে আমি তো মানে এতটুক তো আমি অনেক বছর ধরে দেখেছি যে একটা গানের মধ্যে কি কি থাকলে, কি কি কোয়ালিটি থাকলে সেই গানটা অনেক শ্রোতা প্রিয় হতে পারে। তো এরকম অনেক গানই তো আমি শুনি, কানে আসে, কিন্তু যখন দেখি যে না এই গানটা তো আশানুরূপ
মানে এটার মানে কাঙ্ক্ষিত রেজাল্ট নাই কেন, তখন আসলে এই কারণগুলাই সামনে চলে আসে। মানে আজকালকার মানে এটা তো সবসময় ছিল, শুধু এখন বলে না, এই ইন্টারনেটের যুগে বলেও না, আগে যখন ওই সিডি ক্যাসেটের যুগ ছিল তখনও তো প্রচারটা অনেক ইম্পর্টেন্ট ছিল, পোস্টারিং হইতো, তারপরে ডিস্ট্রিবিউশন হইতো। তো ওই জিনিসটাই এখন আরো অনেক ব্যাপক হারে হচ্ছে। এইটাই প্রচার সবসময় লাগবে, প্রমোশন, এগুলি আমার কাছে লাগে যে যেহেতু বাংলাদেশের মানে সঙ্গীতের চাহিদা অনেক, সো আরো বেশি বেশি করে এই টাইপের ইনস্টিটিউশন গুলো আসলে সামনে আমি আমার মনে হয় আরো অনেক ভালো কিছুই হবে। আচ্ছা, অফ ক্যামেরায় কথা হচ্ছিল যে আমি শখের বশে টুকটাক গানের চর্চা করা হয় আমার মাঝে মধ্যে। বাহ, তো আমার মতন তরুণ প্রজন্মের যারা আছে, যারা নতুন শিল্পী, তারা যদি সঙ্গীতের মাধ্যমে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চায় কিংবা বড় সঙ্গীত শিল্পী হতে চায়, তো তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন আপনার অভিজ্ঞতার আলোকে যদি আপনি বলতেন? ওই যে যেটা বললাম যে আসলে আহ, মানুষের মানে প্রত্যেকটা যারা কিছু একটা সঙ্গীত রিলেটেড যাদের মধ্যে প্রতিভা আছে বা করতে চায়, ফার্স্ট থিং ইজ যে তারা মানে নিজের কাজটার প্রতি বিশ্বাস রাখতে হবে। যে মানে অনেক সময় দেখা যায় যে অনেকে অনেক রকমের অ্যাডভাইস দেয়, ডু দিস ডু দ্যাট, হ্যাঁ এর মধ্যে ভালো অ্যাডভাইস হলে ভালো, আর অনেক সময় মানুষ অনেকে রং অ্যাডভাইস দিয়ে যদি সেটাকে আবার মানে একটা মানুষ দেখা গেল সে তার কিছু করার আগেই সে ট্র্যাক চেঞ্জ করে ফেললো, তাহলে হবে না। মানে মেইন জিনিস হচ্ছে যে নিজের কাজের প্রতি আত্মবিশ্বাসটা বজায় রেখে সেই কাজটা করে যেতে হবে। মানে বিকজ এটাও আমি মনে করি যে হ্যাঁ অবশ্যই লাক একটা ফ্যাক্টর, আমি এটাকে অস্বীকার করতে পারবো না। তো তারপরেও এখন লাক যেহেতু মানুষের নিজের কন্ট্রোলে নাই, এটা তো লাক। সো যে যতটুকু পারে সেই তার বেস্ট এফোর্টটা দিয়ে চেষ্টা করে যেতে হবে, বাকিটা ভাগ্যের উপরে ছেড়ে দিতে হবে। মানে বসে থাকলে হবে না আর কি, চেষ্টাটা করতে হবে। জি মানে আমি এটাই কেন বললাম যে ধরেন আপনি বললেন আপনি গান গান করেন, কিন্তু আপনার হয়তো মিউজিকটা করে দেওয়ার কাউকে লাগবে, বা হয়তো সেটা আপনি নিজে করতে পারতেছেন না। তো সেই জায়গায় আপনাকে একটু এফোর্ট দিতে হবে আর কি, আপনাকে যে লাগে। অনেকে আমি অনেক সিঙ্গার আমার সাথে কথা হয় মাঝে মাঝে, বলে যে ভাই আসলে আমি চাই কিন্তু আমার গানটা আমি বের করতে পারতেছি না। তখন আমি বলি যে আচ্ছা মানে আমাকে অনেকে নক করে, এখন আমি তো বিভিন্ন ব্যস্ততার কারণে বা আমি একলা মানুষ কয়জনের, আমি তো ওইভাবে একটা গান করতে তো সময় লাগে, তারপরে আরো বিভিন্ন কাজে ইনভলভ থাকি, শোজ থাকে, কনসার্টস থাকে। তো তখন আমি সবাইকে একটাই বলি যে দেখেন আমাকে আপনি অ্যাপ্রোচ করছেন, আমি পারি না পারি, যখন আমি পারছি না তখন আপনি বসে থাকবেন না, আপনি আরেকজনকে অ্যাপ্রোচ করবেন। আপনি এটা করে সময় নষ্ট করেন না যে হাবিব ভাই আমার কাজটা যখনই হয় আমি ওয়েট করব, দ্যাটস রং। বিকজ ওইটা যখন হওয়ার হবে, বাট আরো 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 কিন্তু ট্যালেন্টেড নতুন নতুন মানে মিউজিক কম্পোজার্স, অ্যারেঞ্জার্স মানে আছে, কিন্তু এটা খুঁজে বের করতে হবে। এটা ওইটাতে লেগে থাকতে হবে, লেগে থাকলে কিন্তু এখন ওই সোশ্যাল মিডিয়ার যুগে কিন্তু অনেক কিছু পসিবল। সো আমি মনে করি কেউ যদি লেগে থেকে কিছু একটা অ্যাচিভ করে নিয়ে আসতে পারে, এটা তার জন্যই ভালো হবে, হাল ছাড়া যাবে না আর কি। জি, এখন তাহলে একটু অন্য ধাঁচের কোশ্চেন করি, যে এখন এখন আমরা শীতকালে চলে এসেছি অলমোস্ট, তো আমাদের সবার যে শীতকাল নিয়ে নানি দাদি বাড়ি বা গ্রামের বাড়ি নিয়ে কিছু মধুর স্মৃতি থাকে, তো আপনার এমন কোনো স্মৃতি আছে এবং আমাদের সাথে শেয়ার করা যায় কিনা? মধুর স্মৃতি তো আসলে নানি দাদি অনেক, হ্যাঁ মানে এগুলি তো আসলে মানে সবই মধুর স্মৃতি, মানে পিন পয়েন্ট করে হয়তো বলাটা এই মুহূর্তে আমার হয়তো মনে পড়তেছে না। বাট ইন জেনারেল যদি বলি, অবশ্যই আমি ছোটবেলায় এই শীতকালে সবসময় আমাদের গ্রামের বাড়ি যাওয়া হতো, এবং তখন গ্রামের বাড়ি আসলে যেতে অনেক সময়ও লাগতো। আমাদের গ্রামের বাড়ি কিন্তু
এই যে বিক্রমপুর, এবং এটা কিন্তু এখন ঢাকার খুবই কাছে। আসলে তখন তো ডিস্টেন্স একই ছিল, মানে আমার বলার মানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এখন ওখানে যাওয়ার ওয়েটা অনেক ইজি হয়ে গেছে, ইজি হয়ে জাস্ট 1 ঘন্টায় পৌঁছে যাওয়া যায়। বাট তখন আমার মনে আছে যে আমরা 2টা 3টা ফেরি পার করে যেতাম, এবং ওই গ্রামের বাড়ি যায় মানে সকালে স্টার্ট করলে বিকালে পৌঁছাতাম। মানে ওই যে ব্যাপারটা, ওইটা কিন্তু তখন একটা খুব অন্যরকম ব্যাপার লাগতো আর কি, যে অনেক জার্নি করে একটা জায়গায় যাচ্ছি, বিভিন্ন স্তরে স্তরে জার্নিটা চেঞ্জ হচ্ছে, কিছুক্ষণ রাস্তায়, কিছুক্ষণ নদীতে, আবার রাস্তায়, আবার নদীতে, আবার কিছুক্ষণ বসে থাকা, ফেরি আসতেছে, ফেরির জন্য ওয়েট করা, আবার এই একটা মানে অনেকক্ষণ ধরে একটা জায়গায় যাওয়ার পরে যে একটা মানে একটা ফিলটা অন্যরকম হয়, তখন একটা প্রাপ্তির ফিল আসে, যে মনে হলো যে না আমি অনেক অনেক দূরের পথ অতিক্রম করে একটা জায়গায় আসছি। তো এটা আমাকে একটা অন্যরকম একটা অনুভূতি দিচ্ছে, যেটা এখন কিন্তু ওইভাবে হয় না। মানে একটা জায়গায় 40 মিনিটস 1 আওয়ারের মধ্যে যদি আমি পৌঁছায় যাই, আমি কিন্তু ওই জায়গা কিন্তু ওইটাই, বাট ফিলিং কিন্তু এখন অনেকটা শ্রিঙ্ক হয়ে গেছে। এখন এই ফিলিং পেতে গেলে আমাকে হয়তো কক্সবাজার যেতে হবে। তো আসলে ওই পুরো ব্যাপারটাই তো মধুর, ওই যে পুরো প্রসেসটা। না আমি এটা এই জন্য এটাকে কোনো মানে পার্টিকুলার দিন বা পার্টিকুলার কোনো মেমোরিতে এটাকে আমি আটকাতে চাই না। মানে যখনই শীতকাল আসতো, যখনই যে ফ্যামিলি সবাই মিলে যখন যাইতো, এটা অন্যরকম একটা ফিলিং ছিল। আচ্ছা, আহ, আপনার তো অসংখ্য ভক্ত আছে পুরো বাংলাদেশ জুড়ে। তো ভক্তদের নিয়ে কি আপনার মজার কোনো অভিজ্ঞতা আছে যেটা মনে হয় যে শেয়ার করা যাবে? আহ, ওইরকম তো আসলে অথবা আপনি যখন বের হন রাস্তায়, তো আমি আপনার একটা টক শোতে শুনেছি আপনি হেঁটেই আপনার স্টুডিওতে যাতায়াত করেন। তো যখন আপনি এভাবে একটা রাস্তায় হেঁটে যাচ্ছেন, আপনাকে তো সবাই চেনে, কে না চেনে হাবিব ওয়াহিদকে। তো মানুষ তখন আপনাকে কিভাবে নেয়? না, আসলে আমাকে তো আসলে কেউ ওভাবে চিনতে পারে না। এটা রিজনটা হচ্ছে আমি যখন হেঁটে স্টুডিওতে যাই মাঝে মাঝে, আমি একটা ক্যাপ পরি। আচ্ছা। তারপরে এই যে এই কোভিড আসার অনেক আগের থেকেই কিন্তু আমি মাস্ক পরি। এটার কারণটা কিন্তু এইটাই, যে আমি যখন হেঁটে হেঁটে স্টুডিওতে যাই তখন যেন আমাকে না চেনা যায়। সো এটার কারণে আমি যখন একটা ক্যাপ পরি, একটা মাস্ক পরি, তখন এমনিতে আসলে ওভাবে চেনা যায় না। আর আমি আসলে মূলত হেঁটে স্টুডিওতে যাওয়ার রিজন কিন্তু আসলে যে জ্যাম জট, এইটাই কিন্তু। বাসা থেকে কাছে, বাট গাড়ি নিয়ে গেলে হয়তো একটু জ্যামে পড়তে হবে, এইটাই আর কি। তো ওই আমি ফিল করি যে যখন আসলে কোনো একটা ইন্সপিরেশন আসে, ওইটাতে সময় নষ্ট করতে ইচ্ছা করে না একদমই। তো তখন মনে হয় যে যত তাড়াতাড়ি যাওয়া যায়। আর জ্যাম জটে আসলে কিছুক্ষণ অল্প রাস্তা হলেও আমরা কিন্তু ঢাকা শহরে দেখি যে মাঝে মাঝে কিন্তু একদম 5 মিনিট রাস্তা আধা ঘন্টাও লেগে যায়, কিংবা আরো বেশিও লেগে যায় মাঝে মাঝে। সো ওইটা আসলে সামটাইমস অনেক বড় একটা মানে লস হয়ে যায়। লস বলতে কি, মানে ইন্সপিরেশনটা যদি কোনো কারণে চলে যায়, তখন দেখা যায় যে এটা আফসোস থেকে যায় অনেক বড় একটা। তো মূলত ওই রিজনটাই কিন্তু আমার থাকে যে আমি আসলে তাড়াতাড়ি স্টুডিওতে পৌঁছাতে চাই। তার মানে আপনি অনেক সময়ানুবর্তী। না, মানে ওই যে ইন্সপিরেশনটা হারাতে চাই না। তো ওইটার কারণে আমার আসলে মানে যেভাবে মানে যাওয়া যায়, মানে ইয়ে না হয় আর কি, মানে এক্সপোজ না হয়। বিকজ আমাকে যদি চিনে ফেলে তাহলে তো ওই একই ঘটনা ঘটে গেল। তখন তো আর ওই সিচুয়েশনে তখন আর ওই ইন্সপিরেশনটা এমনিও আর তখন আর থাকবে না। সো এইটাই। আমরা আবার একটু গানের প্রসঙ্গে চলে যাই। বাট সরি টু ইন্টারাপ্ট, বাট এমনও কিন্তু হয়েছে যে 2-1 বার ওই অবস্থাতেও আমাকে চিনে ফেলছে। তো যারা আপনার ডাই হার্ট ফ্যান বলতে পারে তারা। হ্যাঁ, এরকম আমাকে 2-1 বার আমি শুনছি যে হাবিব ভাই আপনার চোখ দেখে চিনে ফেলছি, বিকজ চোখটা তো খোলা, এবং ক্যাপ আর মাঝখানে তো চোখটা আছে, তো ওটার কারণে চেনা। আর 2-1 বার এরকম হয়েছে যে ধরেন আমি যাচ্ছি হেঁটে,
ওই কিন্তু কারোর সাথে ফোনে কথা বলতে বলতে যাচ্ছি, হয়তো ওই মুহূর্তে একটা ইম্পর্টেন্ট Right. কল ছিল বা কিছু, তো কল দেখা গেছে যে আমি হঠাৎ করে পিছন দিয়ে একজন এসে বললো, হাবিব ভাই, আপনি হাবিব ভাই না? তখন আমি যখন বললাম যে আপনি কিভাবে চিনলেন, বলল যে আপনি ফোনে কথা বলতেছিলেন, এটা আমি মানে জিনিসটা আমি ফলো করে আমি আপনার পিছে পিছে আসছি। সো তখন বুঝলাম যে আচ্ছা, সেভাবেও চিনে ফেলতে পারে আসলে। বাহ, জি। তাহলে আমরা এবার গানের প্রসঙ্গে আবার ফিরে যাই। তো হাবিব ভাই, আপনি যদি আমাদেরকে আমাদের প্রিয় দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার পছন্দের গানের দুটি লাইন শোনান। আসলে হ্যাঁ, আমি নর্মালি আসলে সবসময় মনে করো একটা ইনস্ট্রুমেন্ট থাকলে প্রেফার করি, বাট তারপরেও আমি যে দুইটা লাইন অবশ্যই শুনে দিচ্ছি। আপনি যেহেতু দিন গেল প্রথমে যখন ওই গানটার কথা উঠালেন, তখন ওই গানটাই তাহলে একটু গাই। সহে না যাত না তোমারও আশায় বসিয়া, মানে না কিছুতে মন আমার যায় যে কাঁদিয়া, পুরি আমি আগুনে, ও দিন গেল তোমার পথ চাহিয়া, মন পড়ে সখী গো কার লাগিয়া, সহে না যাত না তোমারও আশায় বসিয়া, মানে না কিছুতে মন আমার যায় যে কাঁদিয়া, পুরি আমি আগুনে, ও দিন গেল তোমার পথ চাহিয়া। এই বাহ, অসাধারণ। হয় নাই, বেশি ভালো হয় নাই, বিকজ আমি একটু কিবোর্ডের কর্ড গুলা না পাইলে একটু মানে কানেকশনটা আসে না, এটাই আর কি। মানে অনেক সময় মানুষ, আমি এটাও এরকম প্রশ্ন আমার কাছে আসছে যে আসলে কানেকশনের কি আছে, এটা তো আপনি পারেনি, আপনি তো গানই সবসময়। আমি বলছি হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু এটা তো আমি মানে এটা তো এক্সপ্লেইন করাটা ডিফিকাল্ট। যেরকম মানে আমরা গাই, আপনি যখন আমার একটা গান, যখন আপনি যে গানটা আপনি শুনছেন, যেটার কারণে গানটা আপনার এত ভালো লাগছে, আপনি তো খালি গানটা শুনেন নাই, ওটার পিছে একটা সঙ্গীত আয়োজন ছিল। সো মিনিমাম সঙ্গীত আয়োজনটা লাগে আসলে। মানে আমরা যখন গান গাই, ইভেন যখন আমি গান আমার যে কোনো গানই যখন আমি রেকর্ড করি, আমি তো খালি গান রেকর্ড করি না, ওটার মধ্যে একটা মিনিমাম ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে, সেটার উপর আমি গান রেকর্ড করি, তারপরে হয়তো সেই মিউজিকটাকে আরো প্রপারলি অ্যারেঞ্জমেন্ট করা হয়, বাট একটা মিনিমাম মিউজিক লাগে। সো মিনিমাম মিউজিকটা আসলে থাকলে, যেমন আপনি দেখবেন যে ইভেন যারা একদম সিম্পল মিউজিক করে, আমি বলতেছি যে লাইক ক্লাসিক্যাল গান যে গায়, বা ইভেন যে রবীন্দ্রসঙ্গীত বা নজরুল সঙ্গীত, যেগুলি সিম্পল, যেগুলি একদম মিনিমাম মিউজিক অ্যারেঞ্জমেন্ট, একটা হারমোনিয়াম, একটা তবলা, সেই সেই সিঙ্গারও কিন্তু একটা হারমোনিয়াম চাবে। মানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে একটা কোন রকম একটা যন্ত্রের মানে সঙ্গীত, মানে যন্ত্রের যদি একটা সাউন্ড কানে আসে, তখন ওই ওই গানটার মানে ভাব প্রকাশটা একটু সুন্দর হয় আর কি। সো মানে আর না হলে মনে হয় যে আমি কথার মতো করে গানটা গাচ্ছি, মানে গান আর কথা তো সেম না। সো ওই সেন্সে মানে মানে আপনি যখন একটা গান গাচ্ছেন, সেটা তো আসলে কথাটাই একটা সুরে যখন কনভার্ট হয়, তখন সেটা গান হয়। বাট সেটার সাথে যখন একটা মিনিমাম একটা মিউজিক অ্যাড হয়, তখন সেটা আরো অনেক বেশি এনহ্যান্সড হয়ে যায়, মানে তখন ওই জিনিসটার মানে ফিলটা অনেক বেশি এনহ্যান্সড হয়ে যায়। তো যার কারণে আর কি আমি নিজেই এটা বললাম যে এখানে যদি একটা ইনস্ট্রুমেন্ট পেতাম, তাহলে হয়তো এটাই আর একটু সুন্দর হতো। ধন্যবাদ আপনাকে। আপনার পছন্দের আপনার নিজের সুর করা কোন গানটা আপনার সবচেয়ে বেশি পছন্দ, বা যে কোনো অ্যালবামও হতে পারে সেটা? এটা আসলে টু বি ভেরি অনেস্ট, এই কোয়েশ্চেনটা আমি অনেক পেয়েছি।
আহ, বিভিন্ন মানুষের কাছ থেকে। অ্যাকচুয়ালি এটা সবসময়ের মতো এবারও আনফরচুনেটলি আমাকে ওই অ্যান্সারটা দিতে হবে যে এটার কোনো কিছুই ফিক্স নাই, বিকজ মানে আমি যেহেতু আমার গানগুলো যেহেতু আমার নিজেরই কম্পোজ করা ম্যাক্সিমাম যেগুলি আমি গেয়েছি, তো সেই অ্যাঙ্গেল থেকে যদি আমি বলি যে একটা গান কিন্তু যে কোনো একটা ফিলিং থেকে ক্রিয়েট হয়, মানে যে কোনো একটা আবেগ। তো সেই এখন কোনো সময় সেটা খুশির আবেগ হতে পারে, কোনো সময় সেটা দুঃখের আবেগ হতে পারে, কোনো সময় সেটা জাস্ট একটা মানে একটা সিম্পল একটা রোমান্টিক আবেগ হতে পারে। এখন আমি যদি কোনো একটা পার্টিকুলার আবেগকে এখানে প্রাধান্য দিয়ে দিই, তাহলে বাকি আবেগগুলো তো একটু মানে ধামাচাপা পড়ে যায় আর কি, মানে সেগুলোর উপর একটু ইনজাস্টিস করা হবে আমার কাছে লাগে। যে বিকজ আসলে যখন যেটা ফিল করি ওই মুহূর্তে ওই ফিলিংটা তো আমার জন্য খুব মানে আনন্দদায়ক, ভালো লাগে আর কি, সেটা যেই ফিলিংই হোক। তো যেহেতু এক একটা গান এক এক রকমের আবেগ থেকে সৃষ্টি হয়, তাই আমি এটা চুজ করতে চাই না। হ্যাঁ, হতে পারে এর মধ্যে কিছু গান অনেক মানুষের অনেক বেশি ভালো লেগে যায়, এটা হতে পারে যে ওই পার্টিকুলার আবেগটার সাথে একটা মানে বেশি সংখ্যক মানুষের কানেকশন হয়, সেটা হইতেই পারে। বাট আমার পয়েন্ট অফ ভিউটা আলাদা। আমি তো একটা আবেগ থেকে একটা জিনিসকে ক্রিয়েট করার চেষ্টা করি, সো দ্যাটস ওয়াই ওই মানে ক্রিয়েটিভ জায়গাটার থেকে আমি আসলে মানে ভেদাভেদ করতে চাই না। আমি আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা আবেগেরই একটা ইউনিক ভ্যালু থাকে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানটির শেষ পর্যায়ে চলে এলাম। ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার এত ব্যস্ততার মাঝেও আমাদের। কোনো অসুবিধা নাই, ইট ওয়াজ আ প্লেজার। এবং আপনাদেরকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এতদিন মানে ম্যাক্সিমাম ইন্টারভিউতে দেখেছি যে একজনই উপস্থাপিকা বা উপস্থাপক থাকেন, সেই জায়গায় এখানে আপনারা তিনজন মিলে উপস্থাপনা করছেন, তো এটাও ইন্টারেস্টিং আর কি। থ্যাংক ইউ। আমাদের অনুষ্ঠানের সার্বিক সহায়তায় ছিলেন সবোয়ারা জাহান জেরিন, মুর্শিদা ইসলাম মনি, রাসেল শেখ সৌরভ এবং সোহেল রানা রিপন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, তো আমাদের যেহেতু বিদায় নেওয়া হচ্ছে, তো আপনার অনারে আপনার একটি গাওয়া গান লাবণ্য আমাদের গেয়ে শোনাবে। বাহ, এটা তো নাইস। উনি তো একটু আগেও বললেন যে উনি গান করেন, সো আই উড লাভ টু হিয়ার। আমার আসলে ভয় লাগবে, আমি শিল্পীর সামনে বসে শিল্পীর গানটা না কিভাবে করব আমি জানি না। আমি অলরেডি নার্ভাস ফিল করছি, তাও আমি একটু চেষ্টা করতে পারি। অবশ্যই আপনি নির্ভয়ে, আসলে কজনেরই বা হয়, সেই সৌভাগ্যটা আমি পেয়েছি। ঠিক আছে। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পড়ে, পুষে রাইখো রাইখো রে বন্ধু তোমায় যতনে, দুধে আলতা গায়ের বরণ রূপ যে কাঞ্চা সোনা, আঁচল দিয়া ঢাকা রাইখো চোখ যেন পড়ে না, আমি প্রথম দেখে পাগল হইলাম, মন তো আর মানে না, কাছে আইসো আইসো রে বন্ধু প্রেমের কারণে, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে। আমি একটু আগে যে গানটা গেলাম দিন গেল, আপনি ওটার থেকে বেটার গেয়েছেন। ভাইয়া প্লিজ আমাকে ওই যে আমি বললাম না, আমি তো ওই যে ইনস্ট্রুমেন্ট ছাড়া, আমি নার্ভাসনেসের কারণে আমার অলরেডি গলা কাঁপছিল, আপনি তো ধরতে পেরেছেন। না আপনার, আমি ওইটাই আসলে শুনতেছিলাম যে আপনার গলা কিন্তু কাঁপে নাই, এবং আপনি যথেষ্ট
মানে স্মুথলি আপনি গানটা গেয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। ভেরি নাইস, ভেরি নাইস।